এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমরা আসলে মারামারি করছিলাম না, একজন বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য টানাটানি করছিলাম, আর অন্যজন বাড়িতে না যাওয়ার জন্য নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল। ইন্সপেক্টর বোধহয় এইবার একটু বিশ্বাস করলেন বিভানের কথা, তবুও তিনি রূপন্তীর পানে তাকিয়ে প্রশ্ন করলেন, উনি যা বলেন তা কি সত্যি? ঘোর কাটল রূপন্তী, নয়তো এতক্ষণে বিভানের কথা শুনতে শুনতে সে ঘোরের মধ্যে চলে গিয়েছিল। একটা মানুষ এত মিথ্যে কিভাবে বলতে পারে? তারা নাকি লিভিনে ছিল, ঝগড়া করে বাড়ি ছেড়েছে, আবার ছাড়া লোকটার কষ্ট হচ্ছে। সে উঠতে বসতে রূপন্তীকে অপমান করতে পারলে শান্তি পায়, সেই লোক কিনা তার শূন্যতায় কষ্ট পাচ্ছে। এও কি বিশ্বাসযোগ্য? মেয়েটার হাসি পেল ভীষণ, তবে হাসল না সে। আপাতত বিভানের হ্যাঁতে হ্যাঁ মিলানোই তার জন্য শ্রেয়। বিভানের বক্তব্যর সাথে একমত না হয়েও উপর নিচ মাথা ঝাঁকালো রূপন্তী, মুখে বলল, হ্যাঁ সব সত্যি। বিভানের ওষ্ঠের সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল। সে রূপন্তীর পানে একবার তাকিয়ে আবার তাকালো ইন্সপেক্টরের পানে, তার দিকে আর একটু ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমাদের মধ্যে ঝগড়া বিবাদ এমন লেগেই থাকে, আবার দুজন কাছাকাছি এলে সব ঠিক হয়ে যায়। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। ইন্সপেক্টর একটু কেশে উঠল, অপ্রস্তুত ভঙ্গিতে হেসে বলল, হ্যাঁ বুঝতে পারছি, তবে আপনাদের দেখে তো এদেশে মনে হচ্ছে না। কোন দেশ থেকে এসেছেন আপনারা? জি বাংলাদেশ। উত্তরটা দিল রূপন্তী। ইন্সপেক্টর একটা কাগজ নিয়ে তাতে খসখস ধ্বনিতে কিছু লিখতে লিখতে বললেন, আপনাদের পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্র প্রয়োজন, সাথে থাকলে এখনই দেখান, না হলে আনার ব্যবস্থা করুন। বিভান এবং রূপন্তী এ পর্যায়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল, তবে এই ইন্সপেক্টরটা যে ভালো বেজায় তা বলতেই হবে। বিভান চটপট বলল, আমি কি একটা কল করতে পারি? অবশ্যই। ইন্সপেক্টরের অনুমতি পেয়ে চেয়ার থেকে উঠে গেল বিভান, আড়ালে গিয়ে কল লাগালো এরিকের নাম্বারে। সেকেন্ড 2 না যেতেই কল রিসিভ করলো সে। হন্তদন্ত হয়ে ওপাশ থেকে বলল, হ্যাঁ স্যার বলুন, আপনি কোথায়? এখনো বাড়ি ফিরেননি কেন? আমি পুলিশ স্টেশনে। চমকালো এরিক। বিভান পুলিশ স্টেশনে কেন? মদ খেয়ে আবার কারোর সাথে মারামারি করেনি তো, যার দরুন পুলিশ তাকে ধরে নিয়ে গেছে? হতেও পারে। মদ পেটে পড়লে তো এ লোক রীতিমতো আকাশে উঠতে শুরু করে। এরিক তবুও নিশ্চিন্ত হতে শুধালো, পুলিশ স্টেশনে কেন? কোথায় কি হয়েছে স্যার? এত কথা বলার এখন সময় নেই। তুই আমার পাসপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে এখানে আসবি, সাথে রূপন্তীরটাও। ও আমার সাথেই আছে। ওর হোস্টেলে গেলেই ওর কাগজপত্রের সন্ধান পেয়ে যাবি। আরও কিছু কাজ আছে, মেসেজ করে দিচ্ছি, সে অনুযায়ী কাজ করবি। রূপন্তী আবার পুলিশ স্টেশনে কেন? এরিক এতক্ষণ ভেবেছিল বিভান মদ খেয়ে মাতলামি করায় পুলিশ ধরেছে, কিন্তু রূপন্তী কি করেছে? এরিক কিছুটা অবাক সুরেই প্রশ্ন করল, রূপন্তী পুলিশ স্টেশনে কেন? বললাম তো, অত কিছু বলার সময় নেই এখন। তোকে যা বলেছি তাই কর। আর হ্যাঁ শোন, জি স্যার। 10:30 কিংবা 11টার পরে এখানে আসবি। তার আগে কাগজপত্র সব খুঁজে পেলেও এ মুখ হবি না। এরিকের অবাকের মাত্রা বাড়ল। পুলিশ ধরেছে কোথা থেকে তাকে বলবে তাড়াতাড়ি যেতে, তা না বলছে 10:30 কিংবা 11টার আগে না যেতে। কেন তখন কি হবে? এরিক কোনো প্রশ্ন করবে তার আগেই কল কাটল বিভান। বেচারা আরো কিছু সময় ভাবল বিষয়টা নিয়ে, কিন্তু পেল না কিছুই। জনমানবের কোলাহল কমেছে, চারদিকটা ধীরে ধীরে নিস্তব্ধতায় ঢেকে যেতে শুরু করেছে। ঘড়ির কাঁটায় টিক টিক করে ধ্বনি তুলে জানান দিচ্ছে রাত 12টা। রূপন্তী এবং বিভান কেবলই ছাড়া পেল থানা থেকে। বিভানের আদেশ মোতাবেক এরিক রাত 11টায় এসেছিল পুলিশ স্টেশনে। তারপর সকল কাগজপত্র দেখে ছাড়া পেতে পেতে যতক্ষণ লেগেছে আর কি। পুলিশ স্টেশন থেকে বেরিয়েই রূপন্তী কারো সাথে কোনো কথা না বলে পা বাড়ালো হোস্টেলের দিকে। বিভান কপাল কুঁচকালো, পেছন থেকে ডেকে শুধালো, কোথায় যাচ্ছ? রূপন্তী দাঁড়ালো না, হাঁটতে হাঁটতেই জবাব দিল, হোস্টেলে।
বিভান এরিকের পানে তাকিয়ে ইশারায় তাকে চলে যেতে বলল। ছেলেটা চলে যেতেই বিভান পিছু নিল রূপন্তীর। মেয়েটার পাশে হাঁটতে হাঁটতে বলল, কিন্তু তোমার তো আমার সাথে আমার বাড়িতে যাওয়ার কথা ছিল। আমি তো আগেই বলেছি আপনার সাথে আমি যাব না। আচ্ছা, যেতে হবে না, তুমি বরং হোস্টেলে ফিরে যাও। তোমার জন্য শুভ কামনা রইল। বিভানের নির্বিকার কণ্ঠস্বর। যে ছেলে রূপন্তীকে বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য মাঝ রাস্তায় দাঁড়িয়ে মারামারি পর্যন্ত করলো, সে কিনা এখন বলছে হোস্টেলে ফিরে যেতে। কিঞ্চিত অবাক হলো মেয়েটা। তবে এ বিষয়ে নিয়ে তেমন একটা ভাবল না সে। হতে পারে পুলিশ স্টেশনের চক্কর লাগিয়ে মাথার একটু সুবুদ্ধি হয়েছে, তাই আর জোর জবরদস্তি করা ছেড়ে দিয়েছে। নিজের ভাবনার মধ্যেই রূপন্তী এসে পৌঁছালো হোস্টেলের সম্মুখে। কিন্তু একই, হোস্টেলের গেট আটকানো, আশেপাশেও কাউকে দেখা যাচ্ছে না। এখন কি হবে? তবে কি আজ হোস্টেলে ঢুকতে পারবে না সে? বিভান ওষ্ঠ প্রসারিত করল। রূপন্তীর পানে একটু ঝুঁকে গিয়ে বলল, রাত 11টার সময়ই হোস্টেল কর্তৃপক্ষ গেট বন্ধ করে দিয়েছে। এখন তাদের জোর গলায় আবার আম্মা বলে ডাকলেও গেট খুলবে না। আর যদি খুলতে আসেও, তবে সেখানে বাধা দেওয়ার জন্য তো আমি আছি। বিভান থামল, ওষ্ঠ বাঁকিয়ে আবার বলল, আমার বাড়িতে ফেরা ছাড়া তোমার হাতে আর কোনো পথ খোলা নেই, শত্রুর মেয়ে। রূপন্তী অগ্নিদৃষ্টিতে তাকালো বিভানের পানে, অতঃপর এগিয়ে গেল গেটের পানে, গলা উঁচিয়ে ডাকলো কাউকে। কিঞ্চিত সময়ের মধ্যে হোস্টেলের দায়িত্বে থাকা নারীটি ছুটে এলো। এত রাতে গেটের সম্মুখে রূপন্তীকে দেখে বিরক্ত হলো বোধ হয়। কপাল কুঁচকে ইংরেজি বাক্যে শুধালো, কি সমস্যা? রূপন্তী যেন একটু আশার আলো খুঁজে পেল। হড়বড়িয়ে সে বলল, ম্যাম, আমি একটু বাইরে গিয়েছিলাম, ফিরতে ফিরতে দেরি হয়ে গিয়েছে। প্লিজ গেটটা একটু খুলুন, আমি ভেতরে যাব। এখন গেট খোলা যাবে না। তোমাদের রাত 11টার মধ্যে হোস্টেলে ফেরার কথা, কিন্তু এখন 12টার অধিক বাজে। মহিলার রুক্ষ কণ্ঠস্বর। অনুনয় শুরু করলো রূপন্তী। প্লিজ আন্টি, ঢুকতে দিন না। এত রাতে আমি কোথায় যাব? ভিনদেশী আমি, এখানে আত্মীয় স্বজন কেউ নেই, রাস্তায় ঘুমানো তো সম্ভব না। মহিলার মায়া হলো বোধহয়। সে গেট খুলে দিয়ে বলল, ভেতরে এসো। রূপন্তীর ওষ্ঠে হাসি ফুটে উঠল। পেছনে ফিরে বিভানের পানে তাকিয়ে একটা ভেঙচি কেটে ভেতরে ঢুকলো সে। কিন্তু বিপত্তি বাঁধল রেজিস্ট্রেশন খাতাটা চেক করেই। হোস্টেল থেকে বের হওয়া এবং ঢোকার সময় শিক্ষার্থীদের একটা রেজিস্টার খাতা সই করতে হয়। ওই খাতার মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীদের হিসাব রাখা হয়। হোস্টেলের দায়িত্বের মহিলা সে খাতা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিলেন। রূপন্তীর নামটা খুঁজে বের করে বললেন, রূপন্তী, তুমি একটু আগে পুলিশ স্টেশনে ছিলে? রূপন্তী ঢোক গিলল। তার পুলিশ স্টেশনে যাওয়ার খবর এ পর্যন্ত চলে এসেছে। কে জানে সত্যি কথা বলার পর তাকে হোস্টেলে থাকতে দিবে কিনা। কিন্তু মিথ্যে বলেও তো লাভ নেই। এই মহিলা যেহেতু প্রশ্ন করেছে, তখন নিশ্চয়ই জেনে শুনেই প্রশ্ন করেছে। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী। মিনমিনিয়ে বলল। মহিলা একটু সময় নিলেন, অতঃপর বললেন, তোমার জামা কাপড়, আসবাবপত্র সব কিছুই তো একটা ছেলে এসে নিয়ে গেল। বলল তুমি পুলিশ স্টেশনে আছো, ওখানে কিছু কাগজপত্রের প্রয়োজন পড়বে, আর তারপর তো হোস্টেলে আর তুমি ফিরবে না। তোমার সাথে তো আমার কথা বলিও দিল সে। আমি যখন জিজ্ঞেস করলাম তুমি হোস্টেল ছাড়তে চাও কিনা বা তোমার আসবাবপত্র ওই ছেলেটাকে দিয়ে দেব কিনা, তুমি হ্যাঁ বলে দিলে। রূপন্তীর স্মরণে এলো পুলিশ স্টেশনে থাকতে বিভান হুট করে এসেই তার কানের কাছে মোবাইল ধরেছিল, বলেছিল, যদি ছাড়া পেতে চাও তাহলে তাড়াতাড়ি হ্যাঁ বলে দাও। রূপন্তী ও পুলিশের থেকে তাড়াতাড়ি ছাড়া পাওয়ার জন্য কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দিয়েছিল। তখন তাহলে ব্যাপারটা এই ছিল। রূপন্তী ও পুলিশের থেকে তাড়াতাড়ি ছাড়া পাওয়ার জন্য কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দিয়েছিল। তখন তাহলে ব্যাপারটা এই ছিল। এই বদলোকের পেটে পেটে শেষ পর্যন্ত এই ছিল। রূপন্তীর এই মুহূর্তে নিজেকে অসহায় লাগলো ভীষণ। তবে সে শেষ চেষ্টা করতে চাইল। হোস্টেলের দায়িত্বরত মহিলার পানে তাকিয়ে বলল, তখন বিভিন্ন ঝামেলায় জড়িয়ে একটু বাধ্য হয়ে হোস্টেল ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়েছিল, কিন্তু এখন সেসব সমস্যাটা মিটে গেছে ম্যাম। আমাকে যদি আবার হোস্টেলে ফিরে আসার একটা সুযোগ দিতেন খুব উপকৃত হতাম। তাছাড়া আমার মালামাল নিয়ে গেছে, বেশিক্ষণ তো হয়নি। আমার রুমটা তো এখনো খালি পড়ে থাকার কথা। তবুও সবকিছুর একটা নিয়ম কানুন রয়েছে। যখন ইচ্ছে তুমি হোস্টেল
আসবে আবার যখন ইচ্ছে বেরিয়ে যাবে, তা তো হবে না। মহিলার কিছুটা রুক্ষ কণ্ঠস্বর অনুনয় শুরু করলো রূপন্তী। হাত জোর করে বলল, এমনটা আর কখনো হবে না ম্যাম। এই প্রথম, এই শেষবার। দয়া করে আমাকে আমার রুমে থাকতে দিন। এই দেশে আমার আত্মীয় স্বজন কেউ নেই যে তাদের কাছে থাকবো। এত রাতে একা একটা মেয়ে, আমি কোথায় যাব বলুন তো? মহিলার হৃদয়ে ফের দয়া হলো বোধহয়। চোখ মুখ থেকে রুক্ষতার ভাব সরে গিয়ে অনেকটাই। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেখে তাদের পানে এগিয়ে এলো বিভান। নিজের কণ্ঠ স্বাভাবিক রেখেই হোস্টেলের দায়িত্বরত মহিলাকে বলল, ও আপনাকে মিথ্যা বলছে ম্যাম। এদেশে ওর আত্মীয় স্বজন রয়েছে, এই তো আমিই আছি। এদেশে আসার পর ও আমার বাড়িতেই থাকতো। এমনকি কিছু সময় পূর্বে ও ওর সকল মালামাল নিয়ে আমার বাড়িতেই গিয়েছিল। তারপর হঠাৎ কি হলো, আবার হোস্টেলে চলে আসতে চাইলো। মহিলা এ পর্যায়ে রেগে গেলেন, চড়া গলায় বললেন, আজকাল হোস্টেলে নিয়েও মুড সুইং হওয়া শুরু করেছে নাকি? তোমাদের ইচ্ছে হলে চলে যাবে, আবার ইচ্ছে কয়েক ঘন্টা পর যদি মনে হয় তোমার হোস্টেলে ফিরে আসা প্রয়োজন তখন ফিরে আসবে। এটা কি কোনো মজার বস্তু পেয়েছো নাকি? যেখানে গিয়েছিলে সেখানে যাও, এই হোস্টেলে আর তোমার জায়গা হবে না। ম্যাম, উনি তোমাকে যেন আর এই হোস্টেলের আশেপাশে না দেখি। কথাটা বলেই হন হন করে চলে গেলেন সে মহিলা। রূপন্তীর ক্রোধের পারদ যেন বাড়ল ধপধপ করে। এই পুরুষ তাকে হোস্টেলে থেকে তো বের করলই, এখন এখান ফেরার সকল পথ ও বন্ধ করে দিল। রূপন্তী কটমট করে তাকালো বিভানের পানে, দাঁতে দাঁত চেপে শুধালো, এবার হয়েছে আপনার শান্তি? ঠান্ডা হয়েছে কলিজা? বিভান ওষ্ঠ প্রসারিত করে হাসলো, দুই দিকে মাথা নাড়িয়ে জবাব দিল, ভীষণ, একদম বরফের ন্যায় ঠান্ডা হয়ে গেছে কলিজাটা। কথাটা বলে একটু থামলো বিভান, ফের বলল, অনেক রাত হয়েছে, এখানে আর সময় নষ্ট না করে বাড়িতে এখন। রূপন্তী নড়ল না, এখনো একইভাবে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে সে বিভানের পানে। ছেলেটা ভ্রু কুঁচকালো, আশেপাশে একবার নজর বুলিয়ে বলল, এখনো যাওয়ার ইচ্ছে নেই, রাস্তায় ঘুমাবে। আচ্ছা, তবে রাস্তায় ঘুমাও, পরে মাঝ রাস্তায় মাতালরা এসে যখন তোমাকে একটু ভালোবাসতে চাইবে, সঙ্গ দিতে চাইবে, তখন কিন্তু আমার বাড়িতে ফিরতে পারবে না। মাতালদের সাথে তাদের বাড়িতে চলে যাও, ঠিক আছে? রূপন্তী ক্রোধে ফোঁস ধ্বনি তুলল। অতঃপর বিভানকে রেখেই হনহন করে সে বেরিয়ে গেল হোস্টেল থেকে। বিভান হাসলো, মেয়েটার পিছু হাঁটতে হাঁটতে বলল, সেই তো আমার সাথে আমার বাড়িতে যেতে হলো শেষমেশ। শুধু শুধু এত কাহিনী করলে, পুলিশ স্টেশনে পর্যন্ত নিলে আমাকে। রূপন্তী চেঁচিয়ে উঠতে বলতে ইচ্ছে করলো, এত কাহিনী আমি করেছি নাকি আপনি করেছেন? প্রথমে অপমান করে বাড়ি ছাড়া করলেন, তারপর আদিক্ষেতা করে আবার ফিরিয়ে নিতে এলেন। আমি যখন ফিরতে চাইতাম না তখন শুরু করলেন টানাটানি। টানাটানির এক পর্যায়ে শুরু করলেন মারামারি। তারপর দুজনেই পুলিশ স্টেশনে। সেখান থেকে অনেক কষ্টে ছাড়া পেলাম, এখন আবার হোস্টেল ছাড়া করলেন। আপনি চাইছেনটা কি? মনে মনে এত কথা বললে মুখে কিছুই বলল না মেয়েটা। এখন তার কিছু বলার মানেই বিশাল একটা ঝগড়ার সৃষ্টি, মারামারিও লেগে যেতে পারে আগের ন্যায়। তারপর দেখা যাবে আবার তাদের পুলিশ ধরে নিয়ে গেছে। এবার আর মিথ্যে বলেও ছাড়া পাওয়ার সুযোগ থাকবে না। রূপন্তী তাই চুপচাপ কোনো বাক্য ব্যয় না করেই হাঁটা লাগালো বিভানের বাড়ির উদ্দেশ্যে। কিছু সময়ের বিলুপ্তি ঘটিয়ে বিভানের বাড়িতে এসে পৌঁছালো রূপন্তী এবং বিভান। রূপন্তী কোনো দিক না তাকিয়ে অনেকটা রাগের বশেই নিজের পায়ের জুতা জোড়া পা থেকে খুলে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে ঢুকলো গৃহের ভিতরে। বিভান তার পেছনেই ছিল। তপ্ত নিঃশ্বাস ফেলল বেচারা। নিচে ঝুঁকে রূপন্তীর জুতো জোড়া হাতে তুলে নিল সে। বেশ সুন্দরভাবেই তা গুছিয়ে রাখলো দরজার পাশে থাকা জুতোটাকে। অতঃপর নিজের পায়ের জুতো জোড়াও খুলে নিল বিভান, রাখলো রূপন্তীর জুতোর পাশেই। পাশাপাশি জুতো দুজোড়া রেখে বিভান হঠাৎই লক্ষ্য করল তার জুতার থেকে রূপন্তীর জুতা বেশ ছোট, এ যেন বোয়াল মাছের পাশে পুঁটি মাছ। তবে এক জোড়া বড় পুরুষালী জুতার পাশে ছোট মেয়েলি জুতা খারাপ লাগছে না, কেমন একটা রোমান্টিক অনুভূতি হচ্ছে। বিভান কিঞ্চিত সময় নিয়ে ঘুরে ফিরে জুতার দুই জোড়া দেখল। ওষ্ঠের কোণে তার ভেসে উঠল সূক্ষ্ম হাসির রেখা,
তবে ওই স্থানে দাঁড়িয়ে খুব বেশি সময় নষ্ট করল না সে। দ্রুত পা চালিয়ে এলো ভেতরে। যার জন্য এত তাড়াহুড়ো করে ভেতরে আসা তাকেই তো দেখা যাচ্ছে না কোথাও। বোধহয় নিজের কক্ষে চলে গেছে। হতাশ হলো বিভান। পা চালিয়ে গিয়ে দাঁড়ালো রূপন্তীর কক্ষের সম্মুখে। হাত তুলে দরজায় 2টা আঘাত করে ডাকলো। রূপ। একবার ডেকেই থেমে গেল বিভান। ভেতরে ভেতরে কিঞ্চিত অপ্রস্তুত হয়ে পড়ল বেচারা। এই নামে তার রূপন্তীকে ডাকা বোধহয় ঠিক হয়নি। যত যাই হোক, তার সাথে এখনো মেয়েটার ঝগড়া ব্যতীত আর কোনো সম্পর্ক নেই। এই সময়ে এমন নামে ডেকে মেয়েটাকে চটিয়ে দেওয়া বা তার মনে সন্দেহ সৃষ্টি করার কোনো মানেই হয় না। একটু সময় নিয়ে নিজেকে সামনে নিল বিভান। ফের দরজায় টোকা দিয়ে বলল, রূপন্তী, রূপন্তী। স্বল্প সময়ের মধ্যেই দরজাটা খুলে গেল। রুক্ষ কণ্ঠে রূপন্তী শুধালো, কি হয়েছে, ডাকছেন কেন? ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল বিভান। কণ্ঠ স্বাভাবিক রেখেই জবাব দিল, সেই দুপুরে যে খেয়েছি এখনো অবধি আর কিছু খাইনি। রান্না করো, কিছু একটা ক্ষুধা লেগেছে ভীষণ। থামল বিভান। আমতা আমতা করে ফের বলল, খিচুড়ি বানিও, আর সাথে ইলিশ মাছ ভেজো। ফ্রিজে গতকাল ইলিশ মাছ এনে রেখেছি। রূপন্তীর ক্রোধ বাড়ল আরও। তাকে কি পেয়েছেটা কি এই লোক? জোর জবরদস্তি করে এ বাড়িতে তাকে নিয়ে এসে এখন রান্না করাবে ভেবেছে? সে গুড়ে বালি, না খেয়ে থাক, তবুও সে রান্না করবে না। মেয়েটা দাঁতে দাঁত চাপল, কটমট করে বলল, আমি পারবো না, নিজের রান্না নিজে করে খান। কথাটা বলেই পরপর কক্ষের দরজাটা ঠাস করে আটকে দিল রূপন্তী। বিমান হাত উঁচিয়ে মেয়েটাকে আরেকবার ডাকতে গিয়েও থেমে গেল। এমনি বেশ বুদ্ধি খাটিয়ে জোর জবরদস্তি করে মেয়েটাকে এ বাড়িতে এনেছে সে। আজ অন্তত তার চুপ থাকা উচিত। রূপন্তীর ক্রোধ ঠান্ডা হওয়ার জন্য হলেও এইটুকু সময় দেয়া উচিত, নয়তো হিতে বিপরীত হয়ে যেতে পারে। বিমান আর ডাকল না রূপন্তীকে। নিঃশব্দে সে চলে গেল নিজের কক্ষে। আজ রাতটা ওই নুডলস বা পাস্তা দিয়ে চালিয়ে দেওয়া যাবে। রাত বেড়েছে কিছুটা। চারিদিকটা নীরব নিস্তব্ধতায় ঢেকে গেছে পুরোপুরি। বাহিরে নিশাচর প্রাণীদের মৃদু স্বরের চিৎকার চেঁচামেচি ব্যতীত শোনা যাচ্ছে না আর কিছুই। রূপন্তী বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। তখন তো বেশ চড়া গলায় বিভানকে বলে দিয়েছিল সে রান্না করতে পারবে না, কিন্তু এখন তার নিজেরই ক্ষুধা লেগেছে ভীষণ। পেটের মধ্যে যেন ইঁদুর দৌড়াচ্ছে। সেও সেই দুপুরে যে খেয়েছিল তারপর আর খাওয়া দাওয়ার সুযোগ পায়নি। পুলিশ স্টেশনে নিশ্চয়ই তাদের খাওয়ানোর জন্য নিয়ে যায়নি। তাছাড়া বিভান তখন বলল ক্ষুধার কথা, তার জন্য ও এখন মায়া লাগছে। হাজার হলেও মানুষ তো। রূপন্তী বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। কক্ষ থেকে বেরিয়ে এলো রান্নাঘরে। ফ্রিজ খুলে দেখলো সত্যি সেখানে ইলিশ মাছ রাখা আছে। মেয়েটা আর ভাবল না তেমন, নিজ ভাবেই রান্না শুরু করলো খিচুড়ি আর ইলিশ মাছ। প্রায় ঘন্টা দেড়েক সময় নিয়ে নিজের রান্না শেষ করলো রূপন্তী। টেবিলে সুন্দরভাবে খাবারগুলো সাজিয়ে গেল সে। বিভানের কক্ষের সম্মুখে হাত উঁচিয়ে বন্ধ দরজায় আঘাত করলো, ডাকলো, বিভান ভাই, বিভান ভাই। ভেতর থেকে সারা শব্দ পাওয়া গেল না কোনো। বোধহয় ঘুমিয়েছে লোকটা। রূপন্তী আবার ডাকলো তাকে। এবার একটু কণ্ঠ উঁচিয়ে বলল, বিভান ভাই, বিভান ভাই। কিছু সময় গড়াতেই বিভান দরজা খুলল হন্তদন্ত হয়ে। হড়বড়িয়ে বলল, কি হয়েছে, কিছু বলবে? রূপন্তী চোখ তুলে তাকালো বিভানের পানে। অমনি থমকে গেল বেচারি। উস্কো খুস্কো চুল ছেলেটার, চোখ মুখ ফোলা ফোলা, শরীরে জড়ানো একটা কালো রঙের টি শার্ট আর 3/4 প্যান্ট। চোখ দুটো কিঞ্চিত লাল। বোধহয় মাত্রই ঘুম ভেঙেছে তার। রূপন্তীর হৃদস্পন্দন গাঢ় হলো। এক দৃষ্টিতে সে চেয়ে রইল বিভানের পানে। তবে তার এই চেয়ে থাকাটা দীর্ঘস্থায়ী হলো না। হঠাৎ বিশ্রী একটা গন্ধ নাকে লাগতেই ঘোর কাটল মেয়েটার। রূপন্তী নাক উঁচু করে গন্ধটা শুকলো, অতঃপর বলল, আপনি আবার সিগারেট খেয়েছেন? কি বিশ্রী গন্ধ, বমি পাচ্ছে আমার। বিভান 2 হাতে নিজের টি শার্ট একটু উপরে তুলে গন্ধ শুকলো, অতঃপর থমথমে কণ্ঠে শুধালো, বাজে কথা না বলে কি বলতে এসেছিলে তাই বলো। খিচুড়ি বানিয়েছি, তাড়াতাড়ি খেতে আসুন, আবার ঠান্ডা হয়ে যাবে। বিভান খুশি হলো ভীষণ। তবে নিজের খুশি সে প্রকাশ করল না রূপন্তীর সম্মুখে। আগের মতোই থমথমে চোখ মুখে সে বলল, তুমি যাও, আমি আসছি। রূপন্তী চলে গেল। বিভান আবার ঢুকলো কক্ষের ভেতরে। দ্রুততার সাথে নিজের টি শার্ট পরিবর্তন করলো, দাঁত ব্রাশ করলো ভালোভাবে।
অতঃপর নিজেকে বেশ পরিপাটি করে সে বেরিয়ে এলো বাইরে, গিয়ে বসলো খাবার টেবিলে। রূপন্তী আগে থেকেই প্লেটে বেড়ে রাখা খাবার বাড়িয়ে দিল তার পানে। বিভান একটু সময় নিল, ইতস্তত করে প্রশ্ন করলো, এখনো কি সিগারেটের গন্ধ আসছে আমার শরীর থেকে? রূপন্তী পূর্ণ দৃষ্টিতে তাকালো বিভানের পানে। এতক্ষণ তো সে খেয়ালই করেনি যে ছেলেটা পোশাক পরিবর্তন করে এসেছে। মেয়েটা অবাক হলো ভীষণ, এ লোক আবার এত ভালো হলো কবে থেকে? সে সিগারেটের গন্ধ আসছে বলেছে বলে একদম পোশাকই পরিবর্তন করে এসেছে। রূপন্তী অবাক কণ্ঠে শুধালো, আপনি ঠিক আছেন তো, নাকি চোখ থেকে এখনো ঘুম সরেনি? কেন? না মানে, যে পুরুষ বরাবরই আমার বিপরীতে চলতে পছন্দ করে, সর্বদা আমাকে হেনস্থা করতে মুখিয়ে থাকে, সে কিনা আজ আমার কথায় শরীর থেকে সিগারেটের গন্ধ সরাতে পোশাক পরিবর্তন করে এসেছে। এত বড় আশ্চর্যজনক ঘটনা ঘটলো কিভাবে? বিভান অপ্রস্তুত হলো। এ মেয়ের জন্য দেখা যাচ্ছে ভালো কিছু করা যাবে না। কোথায় সে এতদিন পর একটু ভালো পুরুষের দায়িত্ব পালন করেছে, এখন এ মেয়ে তা নিয়েও প্রশ্ন করে লজ্জায় ফেলেছে। বিভান আমতা আমতা করল, নিজের অপ্রস্তুত ভাব ঢাকতে কিছু থমথমে কণ্ঠে বলল, এত কিছু তোমাকে ভাবতে হবে না, যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। রূপন্তী নাক উঁচু করে গন্ধ শুকল, অতঃপর ওষ্ঠ বিস্তর হাসি ঝুলিয়ে জবাব দিল, না, এখন আর কোনো সিগারেটের গন্ধ আসছে না। আলতো হাসলো বিভান, আর এদিকে ওদিকে না তাকিয়ে খাওয়ায় মনোযোগ দিল। খাবারটা মজা হয়েছে বেশ, বাঙালি খাবারের বাঙালি স্বাদ। এদেশের বিভিন্ন রেস্টুরেন্টেও এখন বাঙালি খাবার পাওয়া যায়, তবে সে খাবারের এমন স্বাদ পাওয়া যায় না। বিভানের একবার বলতে ইচ্ছে হলো, রান্নাটা দারুণ হয়েছে, কার কাছ থেকে শিখেছো এই রান্না? তবে সে মনের ইচ্ছে মনের ভেতরেই দাফন করল, মুখ খুলে আর জিজ্ঞেস করল না রূপন্তীকে। বলা তো যায় না, মেয়েটা এ কথার পরিপ্রেক্ষিতে আবার কি জিজ্ঞেস করে বসে, তখন তাকেই আবার লজ্জায় পড়তে হবে। চারিদিকে উজ্জ্বল আলোর ঘনাঘটা, রাতের কৃষ্ণাভ আধার বিদায় জানিয়ে আকাশে জায়গা করে নিয়েছে আলো আধারী সূর্যটা। ইমাদ রূপন্তীর হোস্টেলের সম্মুখে ঘুরঘুর করছে এই ক্ষণে। আজ সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে ছুটে এসেছে এখানে। উদ্দেশ্য সকালের নাস্তা রূপন্তীর সাথে করবে, কিন্তু মেয়েটা তো বাহিরেই বের হচ্ছে না। 2 বার কল করেছে, তাও ধরছে না। আর এভাবে হুটহাট একজন পুরুষকেও হোস্টেলের ভেতর ঢুকতে দিবে না হোস্টেল কর্তৃপক্ষ। ইমাদ হাতের মোবাইলটা দ্বারা আবারও একবার কল লাগালো রূপন্তীর নাম্বারে। রূপন্তী ঘুমোচ্ছিল, খাওয়া দাওয়া শেষ করে এই শেষ রাতেই ঘুমিয়েছে সে। এ বাড়িতে এলেই এই এক সমস্যা, রাতে ঘুমের কোনো ঠিক ঠিকানা থাকে না। চোর ভূত যাই আসুক না কেন রাতে আসে। বিভানের সাথে ঝগড়া মারামারি যাই হোক না কেন তা রাতেই হয়। রান্না বান্নার ঝামেলাও রাতেই হয়। আর তারপর ঘুমের 12টা। রূপন্তীর ঘুমের মধ্যে ফের মোবাইলটা বেজে ওঠায় বিরক্ত হলো সে। 2 বার বেজে বেজে থেমে যাওয়ায় ভেবেছিল এই লোক আর কল করবে না, কিন্তু এ তো থামছেই না। মেয়েটা এক প্রকার বিরক্ত হয়েই বালিশের পাশ থেকে মোবাইলটা হাতে নিল। চোখ জোড়া বন্ধ রেখেই কলটা ধরে মোবাইলটা কানের কাছে ধরল। কপাল কুঁচকে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওপাশ থেকে সাথে সাথেই জবাব এলো, আরে আমি ইমাদ বলছি, তুমি এখনো ঘুমাচ্ছ? ইমাদের নাম শুনে কপালের কুঁচকানো ভাবটা একটু সরল বোধহয়। বিছানায় উঠে বসলো সে, ঘুমে ঢুলু ঢুলু হয়ে শুধালো, জি ইমাদ ভাই, বলুন। এত সকালে কল করলেন যে? ইমাদ বুকে হাত দিল, রসিকতার সুরে বলল, ভাইয়া বলবে না? সুন্দরীরা ভাইয়া বলে যে বুকে প্রচন্ড লাগে। সকাল সকাল ঘুম ভাঙিয়ে এমন রসিকতা রূপন্তী বিরক্ত বাড়ল বেজায়, তবে ভদ্রতার তাগিদে সে তা প্রকাশ করল না। নরম কণ্ঠেই শুধালো, সে না হয় বুঝলাম, কিন্তু এত সকালে কল করেছেন যে? সবকিছু ঠিকঠাক আছে তো? সবকিছু একদম ঠিকঠাক। এখন তুমি নিচে নামো তো, আমি তোমার হোস্টেলের নিচে আছি। আজ 2 জন একসাথে ব্রেকফাস্ট করব। কিন্তু আমি তো হোস্টেলে নেই। রূপন্তীর তৎক্ষণাৎ জবাব। কপালে ভাঁজ পড়ল ইমাদের, ভ্রু কুঁচকে সে শুধালো, তাহলে কোথায় তুমি? রূপন্তী একটু সময় নিল, আবার বিভানের বাড়িতে ফিরেছে বলতে একটু ইতস্তত লাগলো তার, কিন্তু না বললেও তো উপায় নেই। গত রাতে যা করে বিভান তাকে এ বাড়িতে ফিরিয়ে এনেছে, তাতে সে আর হোস্টেলে ফিরতে পারবে না। এ বাড়িতেই থাকতে হবে এখন থেকে, আর এখানেই যখন থাকতে হবে তখন তা না প্রকাশ করেও তো উপায় নেই।
তপ্ত নিঃশ্বাস ফেলে রূপন্তী অতঃপর বলল, বিভান ভাইয়ের বাড়িতে। আবার বিভানের বাড়িতে। ইমাদের হৃদয়টা যেন লাফিয়ে উঠল। কিঞ্চিত হিংসাত্মক মনোভাবের সৃষ্টি হলো সেখানে। সে প্রথম থেকেই চায়নি রূপন্তী বিভানের বাড়িতে থাকুক। তারপর যেদিন মেয়েটাকে নিজের থেকে এসে বলেছিল সে হোস্টেলে থাকতে চায়, ও বাড়িতে আর থাকতে চায় না, তখন ভীষণ খুশি হয়েছিল বিভান। বিভানকে না জানিয়ে মেয়েটাকে হোস্টেলে উঠিয়ে দিয়েছিল। কিন্তু এখন আবার কেন সে ও বাড়িতে ফিরে গেল? এমন নয় যে ইমাদ বিশ্বাস করে না রূপন্তী এবং বিভানকে, সে দুজনকেই বিশ্বাস করে। কিন্তু মানুষের মন তো কখন কার ওপর দুর্বল হয়ে পড়ে কেউ জানে না। এই তো সে নিজেই কি কখনো ভেবেছিল যে ছোট থেকে এদেশে থেকে হঠাৎ এক বাঙালি নারীর প্রতি দুর্বল হয়ে পড়বে, তাও স্বল্প সময়ের পরিচয়ে? বিভান এবং রূপন্তী দুজনও একসাথে থাকতে থাকতে একে অপরের প্রতি দুর্বল হতে পারে, আর এ কোনো অস্বাভাবিক বিষয় নয়। ইমাদের হৃদয়ে তীব্র ভয় হানা দিল। একটু সময় নিয়ে সে শুধালো, ও বাড়িতে আবার কেন গিয়েছো তুমি? রূপন্তী গতরাতের সকল ঘটনা এবং বিভানের কর্মকাণ্ড চেপে গেল, শুধু বলল, একটা সমস্যা হয়ে গিয়েছিল, তাই গত রাতেই হোস্টেল ছাড়তে হয়েছে। আর এখনো ওখানেই বোধহয় ফিরতেও পারবো না। কেন? আসলে হয়েছে কি, এটুকু বলেই থেমে গেল রূপন্তী। হঠাৎ দেয়ালে টানানো দেয়াল ঘড়িটার পানে চোখ পড়তেই চমকে উঠল। বেলা অনেক গড়িয়ে গেছে, তাই লাইব্রেরিতে যাওয়ার সময় প্রায় পার হয়ে গেছে। এরপর গেলে দেরি হয়ে যাবে, ফলস্বরূপ এ চাকরিটাও হারাতে হবে তাকে। রূপন্তী তাড়াহুড়ো করলো, ব্যস্ত হয়ে বলল, পরে বলবো আপনাকে সব। এখন আমার কাজে যাওয়ার সময় হয়ে গিয়েছে, আপনার সাথে পরে কথা হবে আমার। মেয়েটা কল কেটে দিল, দ্রুত দৌড় লাগালো ওয়াশরুমের পানে। ইমাদ কয়েকবার হ্যালো হ্যালো করলো, তবে হতাশ হলো সে। সে কখনো চায়নি রূপন্তী আবার বিভানের বাড়িতে ফিরুক, কিন্তু আবার সে ফিরল। বেলা গড়িয়েছে বেশ, দুপুরের সময় গড়িয়েছে, সময়টা প্রায় বিকেলের পথে। আকাশের সূর্যটা ইতিমধ্যে তার তেজ কমিয়ে দিয়েছে অনেকটা। রূপন্তী লাইব্রেরিতে নিজের কাজ করছে। শিক্ষার্থীদের পড়া শেষে ছড়িয়ে ছিটিয়ে ফেলা রাখা বইগুলো একে একে গুছিয়ে রাখছে বইয়ের তাকে। লাইব্রেরিতেও এই ক্ষণে 2-4 জন, বেশি জনমানবের উপস্থিতি নেই। সেই 2-4 জনের মধ্যে একজন বিভান, ইমাদ, দোলা, জ্যাক এবং এলিনাও এতক্ষণ ছিল এখানে, তবে কিছুক্ষণ পূর্বে তারা চলে গিয়েছে। বিভান থেকে গেছে একটু জরুরি বই পড়ার বাহানা দিয়ে, তবে এখানে সে বই কম পড়ছে আর রূপন্তীর দিকে খেয়াল বেশিরা করছে। অবশ্য সে লাইব্রেরিতে তো থেকেই গেছে মেয়েটাকে চোখে চোখে রাখার জন্য, বই তো বাহানা মাত্র। বিভানের রূপন্তীকে দেখার মধ্যেই এক পুরুষ এসে দাঁড়ালো মেয়েটার পাশে। শ্বেতাঙ্গ ইংরেজ পুরুষ সে, তবে চেহারায় সুদর্শনতা স্পষ্ট। ছেলেটা রূপন্তীর হাতে থাকা বইগুলোর পানে ইশারা করে ইংরেজি বাক্যে বেশ নরম কণ্ঠেই বলল, আমার এই বইগুলো লাগবে। রূপন্তী সৌজন্য সূচক হাসল, বইগুলো বাড়িয়ে দিল ছেলেটার পানে। তবে ছেলেটা বই হাতে নিয়ে কোনো টেবিলে গিয়ে বসলো না, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্টে পাল্টে দেখতে শুরু করলো বইগুলো। এটুকু সহ্য হলো না বিভানের। বুকের ভেতরে কেমন আগুন জ্বলে উঠল। অবশ্য প্রিয় নারীর পাশে কোনো পুরুষকে সহ্য করাই তো কঠিন কাজ, সেখানে সে যদি হয় সুদর্শন। বিভান নিজের হাতের বইটা টেবিলে ফেলে উঠে গেল, গিয়ে দাঁড়ালো রূপন্তী এবং ওই ছেলেটার মধ্যস্থানে। দুজনের পানে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, একটু সরে দাঁড়ান, আমি একটা বই নিব। রূপন্তীর কপাল কুঁচকে এলো। তাদের আশেপাশে বেশ জায়গা আছে, সেখানে থেকেও তো যেতে পারে, বা তাকে বলতে পারে সেই বই দিবে। এত তাদের দুজনের মধ্যস্থানে কেন ঢুকতে হবে? মেয়েটা কপাল কুঁচকে রেখেই বলল, আমাকে বলুন, আমি দিচ্ছি। সাইজ তো ওই 5 ফুট হবে কিনা সন্দেহ। সরে দাঁড়াও, আমি তাকে সবচেয়ে উপরে রাখা বইটা নেব। রূপন্তী অপমানিত বোধ করল। এতদিন তো এমনি এমনি কথা শুনিয়েছে, এখন তার উচ্চতা নিয়েও কথা শোনালো। অভদ্র অসভ্য লোক একটা। মেয়েটার মুখশ্রী থমথমে রূপ ধারণ করলো। আর কোনো বাক্য ব্যয় না করে সে সরে দাঁড়ালো। বিভানও তৎক্ষণাৎ ঝুঁকে পড়ল রূপন্তী এবং ওই ছেলের মধ্যখানে। ঠিক তখনই ওই স্থানে বই খোঁজার বাহানায় দাঁড়িয়ে রইল, যতক্ষণ না ছেলেটা বইগুলো চেক করে চলে গেল। ছেলেটা চলে যেতে হাতে একটা বই নিয়ে বিভানও চলে এলো, বসলো তার আগের স্থানেই। পরন্ত বিকেল,
আকাশের সূর্যটা ইতিমধ্যে রক্তিম বর্ণ ধারণ করে ঢলে পড়েছে আকাশের এক কোণে। চারিদিকে উজ্জ্বল আলোয় সরে গিয়ে একটু একটু করে ঢুকে যেতে শুরু করেছে আধারে। বিভান এবং রূপন্তী বাড়ি ফিরছে কেবলই। কলেজ শেষে বিভান বেশ আগে বাড়ি ফিরতে পারলেও এতক্ষণ সে বই পড়ার বাহানায় বসেছিল রূপন্তীর জন্য। মেয়েটার কাজ হতে একদম তাকে নিয়েই ফিরেছে। তবে বাড়িতে ঢোকার ক্ষেত্রে রূপন্তীকে পেছনে ফেলে লম্বা লম্বা পা ফেলে বাড়িতে ঢুকলো বিভান। পায়ের জুতো জোড়া খুলে সে সযত্ন করে রাখলো তাকের ওপর। অতঃপর তার পাশের সবগুলো জুতো সরিয়ে জায়গা করে দিল রূপন্তীর জুতো রাখার জন্য। রূপন্তী এলো পরপরই। সে অতশত খেয়াল করেনি। পা থেকে জুতো খুলে যেখানে জায়গা ফাঁকা পেয়েছে সেখানেই রেখে ভিতরে ঢুকলো। বিভান দাঁড়িয়েছিল ওখানেই। তীক্ষ্ণ দৃষ্টিতে সে পর্যবেক্ষণ করছে মেয়েটার কার্যকলাপ। মেয়েটা ভেতরের দিকে যেতেই বিভান আবার এলো জুতোর তাকের নিকটে। অতঃপর রূপন্তীর জুতো জোড়া টেনে নিজের জুতার গা ঘেঁষে রাখলো। এই তো, এবার ঠিক লাগছে। কেমন একটা কাপল কাপল ফিল আসছে। বিভান ওখানেই দাঁড়িয়ে ওষ্ঠ প্রসারিত করে বিস্তর হাসলো। অতঃপর যত্রতত্র পায়ে ঢুকলো বাড়ির ভেতরে। রূপন্তী নিজের কক্ষে ঢোকার আগে পিছু ডাকলো তার। ব্যস্ত হয়ে বলল, রূপন্তী। মেয়েটা থমকে দাঁড়ালো, পিছন ঘুরে শুধালো, জি বলবেন কিছু? বিভান একটু সময় নিল, কিছুটা ইতস্তত করে বলল, তোমাকে আর ওই রুমে থাকতে হবে না। আমার পাশের রুমটা তোমার জন্য পরিষ্কার করিয়েছি। তোমার সব মালামাল নিয়ে ওই রুমে চলে এসো। রূপন্তী ভ্রু কুঁচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, কেন? ওই রুম আবার কি দোষ করলো? আসলে আমার রুম থেকে ওই রুমের দূরত্ব বেশ। মাঝে মাঝেই তোমাকে আমার প্রয়োজন পড়ে, তখন অত দূর যেতে কষ্ট হয়ে যায় আর কি। তাই বলছিলাম কি, তুমি আমার পাশের রুমে শিফট হয়ে যাও। রূপন্তীর কপালের ভাঁজ গাঢ় হলো আরও। বিভানের বাড়িটা বড়, তাই বলে এত বড় নয় যে এই রুম থেকে ওই রুম যেতে কষ্ট হয়ে যাবে। সে বড় মানুষ হতো তাহলে না হয় একটা কথা ছিল, কিন্তু যুবক বয়সে হয়ে কিনা তার এই রুম থেকে ওই রুমে যেতে কষ্ট হয়। তাছাড়া ধরতে গেলে সারাদিনই বিভান এবং রূপন্তী কলেজে থাকে, বাড়িতে থাকে শুধুমাত্র রাতটুকু। সেটুকু সময়ে বিভানের তাকে এতটা প্রয়োজন পড়ে না যে এই রুম থেকে ওই রুমে যেতে কষ্ট হবে। নতুন একটা ঢং শুরু করেছে এখন। মনে মনে ভেঙচি কাটল রূপন্তী। কিছুটা রুক্ষ কণ্ঠে বলল, আপনার রুম আর আমার রুমের মধ্যকার দূরত্ব অতটাও নয় যে এক রুম থেকে অন্য রুমে যেতে কষ্ট হয়ে যাবে। তাছাড়া আমি যখন এ বাড়িতে প্রথম এসেছিলাম তখন আপনি খুঁজে খুঁজে আমাকে অপরিষ্কার আবর্জনাপূর্ণ ওই রুমটাই দিয়েছিলেন। তখন ব্যাপারটা এমন ছিল যে পরিষ্কার করে থাকতে পারলে থাকো, নয়তো বাড়ি থেকে বেরিয়ে যাও। আমিও তখন অসহায় ছিলাম বিধায় সবটা সহ্য করে এ বাড়িতেই থেকে যেতে হয়েছিল। ওই রুমটা পরিষ্কার করতে গিয়ে সেই রাতে আমাকে কতটা কষ্ট সহ্য করতে হয়েছিল জানেন আপনি? এমনি ময়লা। এইটুকু বলে থেমে গেল রূপন্তী। নিজের সমস্যার কমতি কিংবা কষ্টের কথা অন্য কারোর কাছে প্রকাশ করা কখনোই পছন্দ নয় তার। এতে মানুষ দুর্বল ভাবে। সামান্য কমতি হলেও তা নিয়েও হেয় করতে দুবার ভাবে না তারা, এবং পরবর্তীতে ওই দুর্বল স্থানেই আঘাত করে বসে। রূপন্তী সর্বদা একটা কথা বিশ্বাস করে, নিজের ভেতরকার কথা, ব্যক্তিগত কথা বা নিজের ভেতরের কমতিগুলো কখনো কারোর সম্মুখে প্রকাশ করতে নেই। এমনি মানুষ তো দূরের কথা, আপন মানুষদের কাছেও নয়। কারণ আজ যাদের আপন ভেবে তোমার ভিতরকার সব কথা উজাড় করে বলবে, তোমার মরণাস্ত্র হিসাবে ব্যবহার করবে, তোমার অতীতের কষ্টগুলো তারা তোমার দুর্বলতা হিসাবে ব্যবহার করবে, জনে জনে বলে বেড়াবে, সমাজের নিকট তোমাকে ছোট করবে, একজন খারাপ মানুষ হিসাবে উপস্থাপন করবে। সামান্য একটু ঝগড়া লাগুক কিংবা একটু কথা কাটাকাটি হোক, তোমার আপন লোকেরাই তোমার কমতিগুলো তুলে তুলে কথা শোনাবে, খোঁটা দিবে। রূপন্তীর অ্যালার্জির বিষয়টা যদিও তেমন বড় কিছু নয়, তবুও তা বিভানের সম্মুখে প্রকাশ করতে চাইল না। এতে কি হবে? বেশি হলে একটু মায়াই দেখাবে, দু একবার দুঃখিত বলবে, ব্যাস শেষ। তাতে তো আর তার সেই রাতের কষ্টগুলো মিথ্যে হয়ে যাবে না। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী, ফের বলল, আমি এই রুমেই ঠিক আছি, আপনার প্রয়োজন হলে এখানেই আসবেন। আর যদি আপনার কষ্ট হয় তবে আমাকে কল করবেন, প্রয়োজন বলবেন, আমি চলে আসব। কথাটা বলে আর দাঁড়ালো না রূপন্তী। বিভানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে লম্বা লম্বা পা ফেলে সে ঢুকলো নিজের কক্ষে। ঠাস করে দরজাটা আটকে দিল ছেলেটার মুখের ওপর। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল বিভান।
এই মেয়েটাকে যা বলবে মেয়েটা তার উল্টো তর্ক দিবেই দিবে। অবশ্য এখানে পুরো দোষ রূপন্তীকেও দেয়া যায় না। বিভান প্রথম দিকে যে ব্যবহারগুলো রূপন্তীর সাথে করেছে তারই তো উত্তর দিচ্ছে এখন সে। রাত্রি কিছুটা গভীর, ঘড়ির কাঁটায় টিকটিক করে জানান দিচ্ছে রাত প্রায় 12টার অধিক। চারদিকটা কিছুটা নীরব হয়ে পড়েছে ইতিমধ্যে। রাত্রির এই ক্ষণে রূপন্তী দরজায় টোকা পড়ল হঠাৎ। মেয়েটা জেগেই ছিল, যার দরুন প্রায় সাথে সাথেই দরজা খুলল সে। দেখা পেল বিভানের। গাঢ় সবুজ রঙা একখানা টি শার্ট শরীরে জড়িয়ে ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে রয়েছে। রূপন্তী ভ্রু কুঁচকে শুধালো, কিছু লাগবে? কফি? 1 কাপ কফি দিয়ে যেও তো আমার রুমে। আচ্ছা। বিভান চলে গেল। রূপন্তীও দেরি করল না, বিভানের সাথে সাথে নিজের জন্য কফি বানিয়ে নিল সে। অতঃপর বিভানকে তার কফি দিয়ে নিজের কফির কাপ নিয়ে ফিরে গেল কক্ষে। কফির কাপে বোধহয় 2 চুমুক দিতে পারল না রূপন্তী। এর মধ্যেই পাশে রাখা মোবাইলটা বেজে উঠল প্রবল ঝংকার তুলে। রূপন্তী মোবাইলটা হাতে তুলে নিল। মোবাইলের স্ক্রিনে জলজল করছে বিভান নামটা। ভ্রু কুচকে এলো মেয়েটার। এ আবার কল কেন করছে? একটু আগেই তো একে কফি করে দিয়ে এলো সে। রূপন্তী কল রিসিভ করে মোবাইলটা কানের কাছে ধরলো, ভ্রুযুগল কুচকে রেখেই বলল, হ্যালো, কল করলেন যে আবার? কিছু লাগবে কি? বিস্কুট লাগবে, দিয়ে যাও। বিস্কিট কিসে লাগবে? কফির মধ্যে ভিজিয়ে খাবো। কফিতে বিস্কিট ভিজিয়ে কে খায়? অনেকেই খায়, এই যেমন আমি খাই। তাড়াতাড়ি রান্নাঘর থেকে বিস্কুট দিয়ে যাও আমাকে। তা তো আপনি গিয়েও নিতে পারতেন। আমার রুমের চেয়ে আপনার রুম থেকে তো রান্নাঘর কাছে। আমার রান্নাঘর পর্যন্ত যেতে কষ্ট হবে, এমনকি তোমার রুমে যেতেও কষ্ট হবে। আর তুমি তো বলেছো আমার কষ্ট হলে যাতে কল করে তোমাকে প্রয়োজনে বলে দেই। তুমি চলে আসবে, সুতরাং বিস্কুট নিয়ে এসো তাড়াতাড়ি। রূপন্তী কটমট করল। সে বেশ বুঝতে পারছে এই লোক ইচ্ছে করে এমনটা করছে। মেয়েটার ক্রোধ নিয়েই 2-4টা সুপ্ত বাক্য শুনিয়ে দিতে চাইল বিভানকে, কিন্তু তার আগেই কল কাটল লোকটা। আর কোনো উপায় না পেয়ে গজগজ করতে করতে সে গেল রান্নাঘরে। সেখান থেকে পুরো বিস্কিটের প্যাকেটটা নিয়ে গিয়ে দাঁড়ালো বিভানের কক্ষের সম্মুখে। হাত উঁচিয়ে টোকা দিল বিভানের দরজায়। হাত উঁচিয়ে টোকা দিল বন্ধ দরজায়। কিঞ্চিত সময় গড়াতেই দরজা খুলে দিল ছেলেটা। রূপন্তী বিস্কুটের প্যাকেট বাড়িয়ে দিল তার পানে। বিভান প্যাকেটটা হাতে নিতে নিতে বলল, প্যাকেট সহ নিয়ে এলে কেন? 2-4 পিস আনলেই তো হতো। রূপন্তী দাঁতে দাঁত চেপে জবাব দিল, যদি আবার প্রয়োজন পড়ে তাই পুরো প্যাকেটটাই নিয়ে এলাম। বিভান প্যাকেট থেকে গুনে গুনে 4 পিস বিস্কুট রাখলো। অতঃপর প্যাকেটটা রূপন্তীর পানে বাড়িয়ে দিয়ে বলল, এটা আবার রান্নাঘরে রেখে দিবে? পারবো না আমি। নিজের কাজ নিজে করতে শিখুন। রূপন্তীর ঝাঁঝালো কণ্ঠস্বর। তবে সেদিক খুব একটা পাত্তা দিল না বিভান। বিস্কুটের প্যাকেটটা সে রাখলো দরজার সম্মুখে। ভাবলেশীনভাবে বলল, না পারলে নাই, এখানেই পড়ে থাকুক বিস্কুটের প্যাকেট। টাইগার এসে চাটুক। ফলস্বরূপ এই প্যাকেটটা কাল ফেলে দিতে হবে, অর্থাৎ এতগুলো বিস্কুটের অপচয়। আর তুমি অবশ্যই ভালোভাবে জানো অপচয়কারী শয়তানের ভাই। কথাটা শেষ হতেই ছেলেটা ঠাস করে নিজের কক্ষের দরজাটা বন্ধ করে দিল। তখন বিভানকে যেমন কথা বলার সুযোগ না দিয়েই রূপন্তী মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল, ঠিক সেভাবে। মেয়েটার রাগ বাড়ল আরও। কটমট করে সে তাকালো বিভানের বন্ধ দরজার পানে। ঠিক আছে, সেও এই বিস্কুটের প্যাকেট সরাবে না, পড়ে থাকুক এখানে। রূপন্তীর আগে গজগজ করতে হাঁটা লাগালো, কিন্তু মাঝপথে যেতেই হঠাৎ তার স্মরণে এলো টাইগার ওই বিস্কুটগুলোকে চাটবে। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল মেয়েটা। অতঃপর হনহন করে আবার ফিরে এসে বিস্কুটের প্যাকেটটা তুলে নিল হাতে। হাঁটা লাগালো আবার রান্নাঘরের পানে। রাত্রি বেড়ে চলেছে। রাত 12টাকে পেছনে ফেলে ঘড়ির কাঁটা এখন জানান দিচ্ছে রাত 2টোর। পূর্বের তুলনায় চারিদিকের পরিবেশটা আরো থমথমে আকার ধারণ করেছে। রূপন্তী ঘুমোচ্ছিল। গভীর ঘুমে আচ্ছন্ন সে। এর মধ্যেই হঠাৎ করে বালিশের পাশে রাখা মোবাইলটা বেজে উঠল কর্কশ ধ্বনিতে। ঘুমের মধ্যেই নাক মুখ কুঁচকে এলো মেয়েটার। বিরক্ত হলো ভীষণ। মানুষের কি আর কাজ কাম বলতে কিছুই নেই? এই রাতে আরেকজনকে কল করে বিরক্ত করে। মেয়েটা ঘুম ঘুম চোখ মুখেই বালিশের পাশ হাতে মোবাইলটা নিল। কল রিসিভ করে শোধালো, হ্যালো, কে বলছেন? প্রায় সাথে সাথে ওপাশ থেকে শোনা গেল বিভানের কণ্ঠস্বর। তাড়াহুড়ো করে সে বলল, তাড়াতাড়ি আমার রুমে এসো। টাইগার আলমারির উপর থেকে পড়ে গিয়ে আহত হয়েছে। রূপন্তীর চোখ থেকে ঘুম উবে গেল মুহূর্তেই।
তড়াক করে উঠে বসলো সে বিছানায়। টাইগার আহত হয়েছে। কলিজাটা লাফিয়ে উঠল মেয়েটার। যতই কুকুরে ভিটে থাকুক, তার টাইগারের প্রতি এই কয়েকদিন একটা আলাদা মায়া জমে গিয়েছে। কি সুন্দর কুকুর ছানাটা, আর প্রভুর অনুগত্যও বেশ। এমন একটা সংবাদ শুনে নিজের কক্ষে আর বসে থাকতে পারল না রূপন্তী। দ্রুত ছুটে এলো বিভানের কক্ষের সম্মুখে। বরাবরের মতোই দরজা আটকানো। মেয়েটা ব্যস্ত হয়ে দরজায় আঘাত করলো, গলা উঁচিয়ে বলল, দরজা খুলুন তাড়াতাড়ি। টাইগারের কি অবস্থা হয়েছে দেখি। বিভান দরজা খুলে দাঁড়ালো রূপন্তীর মুখোমুখি। কোলে তার টাইগার, তবে একদম স্বাভাবিক এবং ভালোভাবেই রয়েছে। এ কুকুরছানা যে একটু আগে আহত হয়েছে বা কোনো ব্যথা পেয়েছে তেমন কোনো চিহ্ন মাত্র নেই। রূপন্তী অবাক হলো। আরেকবার সে ভালোভাবে পরখ করলো টাইগারকে। না, আহতের মতো তেমন কিছুই তো পাওয়া গেল না। মেয়েটা ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, টাইগার নাকি আহত হয়েছে? হয়েছে তো। বিভান নিজের পকেট ঘেটে টাইগারের কিছু শুভ্র রঙা পশম বের করলো। রূপন্তীর পানে সেগুলো বাড়ি দিয়ে বলল, এই তার প্রমাণ। রূপন্তী হতবাক হয়ে পড়ল। টাইগারের মাত্র কয়েকটা পশম ছেঁড়ার জন্য কিনা এই লোক এত রাতে কল করে তাকে ডেকে আনলো। আর কি বলল, টাইগার আহত হয়েছে। কি শুরু করেছে এই লোক? সেই রাত থেকে খাটিয়ে মারছে, এখন ঘুমোতেও দিচ্ছে না। রূপন্তী দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, আপনি এর জন্য আমাকে কল করে ডেকে এনেছেন? তো কয়েকটা পরশ ওঠাকে একদম আহত বানিয়ে দিয়েছেন। বিভান অবাক হওয়ার ভান ধরল। টাইগারের মাথায় হাত বুলিয়ে বলল, উঠলে কি ব্যথা লাগে না নাকি? তোমার একটা পশম তুলে দেখো, নয়তো একটা চুল টেনে তুলে দেখো ব্যথা লাগে কিনা। তেমনি ওরও পশম উঠেছে, ব্যথা পেয়েছে। সেটাই আমি তাড়াহুড়োতে বলে দিয়েছিলাম আহত হয়েছে। থামলো বিভান, কপাল কুঁচকে ফের বলল, তাছাড়া এটা মাত্র কয়েকটা পশম, এখানে মোট 17টা পশম আছে, গুনে দেখো। রূপন্তীর দৃষ্টি তীক্ষ্ণ হলো। সে বেশ বুঝতে পারছে এই লোক তাকে নিজের পাশের রুমে আনার জন্য এত জ্বালাচ্ছে, এত বুদ্ধি ব্যয় করেছে। কিন্তু সবকিছু কি এতটাই সহজ? অপমান করবে আবার ভালো সাজবে বলে আমার পাশের রুমে আসো, অপমান করবে আবার ভালো সাজবে বলবে আমার পাশের রুমে এসো। অমনি সুরসুর করে সে আসবে কেন? তার কি কোনো আত্মসম্মান নেই? সেও আসবে না এই রুমে। দেখা যাক বিভান আর কি কি করতে পারে। রূপন্তী এবার সত্যি সত্যি ছেলেটার হাতে থাকা টাইগারের পশমগুলো গণনা শুরু করলো। 1 2 3 4 15। মেয়েটা ভ্রু কুঁচকে এলো, চোখ ছোট ছোট করে বলল, কিন্তু এখানে তো 15টা পরশ আছে, বাকি দুটো কোথায়? পকেটের কোনো কোণে পড়ে আছে হয়তো। তাহলে প্যাকেটে সেই কোণা খুঁজে পশম বের করুন, নয়তো আমি কিভাবে বিশ্বাস করব টাইগার 17টা পশম হারানোর ব্যথা পেয়েছে? বিভান ভরকে গেল। এ মেয়ে তো তাকেই গোল খাওয়াতে উঠে পড়ে লেগেছে। কোথায় সে ভেবেছিল কুকুরের পশম দেখিয়ে বিষয়টা চেপে যাবে, তা না, এ তো পুলিশের ন্যায় পাই টু পাই হিসেব নিতে নেমেছে। বিভান হন্য হয়ে নিজের পকেট খুঁজল, কোথাও পশম পাওয়া যাচ্ছে না একটাও। কুকুরের পাতলা সরু পশম কোন চিপায় চাপায় পড়ে আছে কে জানে। ছেলেটা জোরপূর্বক হেসে বলল, কি দরকার, 15টা পশম তো দেখিয়েছি, বাকি 2টা দেখালেও বা কি, না দেখালেও বা কি। আপনি যেহেতু 17টা পশমের কথা বলেছেন, সেহেতু 17টা পশমের প্রমাণ দিতে হলেও সব পশমগুলো প্রয়োজন। থামলো রূপন্তী, টাইগারের পানে তাকিয়ে বলল, একটু নিচে নামিয়ে দিন তো, আগে কেন? দিন তারপর বলছি। বিভান টাইগারকে কোল থেকে নিচে নামিয়ে দিল। রূপন্তী ওষ্ঠ বাঁকালো, অতঃপর বলল, পশম খুঁজুন, যতক্ষণ না খুঁজে পাবেন ততক্ষণে আমাকেও আর ডাকবেন না। পরপর টাইগারের পানে তাকালো মেয়েটা, ফের বলল, তুই আমার সাথে চল। আদেশ দিতে দেরি, তবে পালনে টাইগারের দেরি হলো না। সুন্দর লেজ নাড়াতে নাড়াতে সে হাঁটা লাগালো রূপন্তীর কক্ষের পানে। রূপন্তীও আর দাঁড়ালো না, তবে সে 2 কদম সম্মুখে যেতে পিছু ডাকলো বিভান। ভ্রু কুঁচকে শুধালো, কিন্তু তার জন্য টাইগারকে নিয়ে যাওয়ার কি প্রয়োজন? রূপন্তী থামলো না, হাঁটতে হাঁটতেই জবাব দিল, বলা তো যায় না, আপনি আবার টাইগারের শরীর থেকে 2টো পশম ছিঁড়ে আমাকে দেখিয়ে দিতে পারেন, তাই টাইগারকে সাথে করেই নিয়ে যাচ্ছি। বিভান পড়ল মহাবিপাকে। এখন সে টাইগারের পশম কোথায় পাবে? তাও টাইগার থাকলে সত্যি তার শরীর থেকে আরো 2টো পশম ছিঁড়ে সে রূপন্তীকে দেখিয়ে দিত, কিন্তু এখন তো সে উপায়ও নেই। রাত 3টার অধিক। চারদিকে নিশাচর প্রাণীদের মৃদস্বরে চিৎকার কিঞ্চিৎ গাঢ় আকার ধারণ করেছে। বিভান এখনো পুরো ঘরময় টাইগারের পশম খুঁজে বেড়াচ্ছে।
অথচ কোথাও একটা পশম নেই, বা থাকলেও সাদা টাইলসের ওপর কুকুরের সাদা পশম বোঝা যাচ্ছে না। এত সময় এত খুঁজে খুঁজে হঠাৎ বিভানের খেয়াল হলো তার টি শার্টের কথা। টাইগারের পশম তো এমনকি সর্বক্ষণই উঠতে থাকে, কোলে নিলেই পশম উঠে টি শার্টে লেগে যায়। টাইগার তো তখন তার কোলেই ছিল, 2-4টা পশম তো তার টি শার্টে লেগে থাকারই কথা। বিভান দ্রুত নিজের গায়ে জড়ানো টি শার্টটা খুঁজতে শুরু করলো। ভাগ্যবশত পশম পেয়েও গেল, তাও 2-4টা না, গুনে গুনে 21টা। বিভানের এই মুহূর্তে নিজের বোকামির জন্য নিজেরই মাথা ফাটিয়ে ফেলতে ইচ্ছে হলো। আগে কেন টি শার্টের কথা স্মরণে এলো না তার? তাহলে তো এত খোঁজাখুঁজির প্রয়োজন পড়তো না, আর এত সময়ও নষ্ট হতো না। অবশ্য এখানে তারও দোষ নেই, দোষ সব মনের। প্রয়োজনের সময় কিছু স্মরণ করতে পারে না। বিভান আর সময় ব্যয় করল না, হাতের পশমগুলো নিয়ে ছুটল রূপন্তীর কক্ষের সম্মুখে। হাত উঁচিয়ে টুকা দিল বন্ধ দরজায়। রূপন্তী কেবলই ঘুমিয়েছিল, আবার এর মধ্যেই আবার দরজায় ধাক্কাধাক্কির শব্দে বিরক্ত হলো সে। এই লোকের কি আর কাজ নেই কোনো? সারা রাত ধরে জ্বালিয়ে মারছে, সারা দিন থাকে কলেজে নিজের কাজে, রাতে একটু বিশ্রাম নিবে, শান্তিতে ঘুমোবে, তারও কোনো উপায় নেই। রূপন্তী বিছানা ছাড়ল, ঘুম আর ক্রোধের বশবর্তী হয়ে নিজের পানে খেয়াল করল না ততটা। হন করে এসে দরজাটা খুলল, চড়া গলায় বলল, সমস্যা কি আপনার? হ্যাঁ, আমাকে কি একটু শান্তিতে থাকতে দেবেন না আপনি? বিভান হাতের পশমগুলো দেখাতে গিয়েও থমকে গেল। বুকটা ধরফরিয়ে উঠল মেয়েটার দর্শনে। একই রূপ এই নারীর, ঘুমু ঘুমু ফোলা ফোলা চোখ মুখ, উস্কো খুস্কো চুল, শরীরে জড়ানো ঢোলা ঢালা টি শার্ট একটু নিচে নেমে গিয়ে কাঁধের কালো কুচকুচে তিলটা স্পষ্ট। যদিও গলায় একটা ওড়না ঝোলানো, তবে তাও কাঁধের কাছ থেকে সরে গিয়েছে। ঢোক গিলল বিভান, বুকের ভেতরটায় কেমন ধুকপুক ধুকপুক আওয়াজ তুলছে। এই নারী আর কতভাবে তাকে পাগল করার পায়তারা করছে। সেই প্রথম দিন থেকে একের পর একভাবে মেয়েটাকে তাকে পাগল করেই যাচ্ছে। সেই প্রথম দিন থেকে একের পর একভাবে মেয়েটা তাকে পাগল করেই যাচ্ছে। বিভানের দৃষ্টিতে কেমন অদ্ভুত শীতলতা যোগ হয়েছে। মুখ থেকে কথা বের হচ্ছে না কোনো। রূপন্তীর ভ্রু যুগল কুচকে এলো। ছেলেটার দৃষ্টি অনুসরণ করে সে তাকালো নিজের পানে। অমনি চমকে উঠল মেয়েটা, ভেতরে ভেতরে অপ্রস্তুত হয়ে পড়ল ভীষণ। সে কিনা এভাবে এতক্ষণ এক পুরুষের সম্মুখে দাঁড়িয়েছিল। রূপন্তী দ্রুত নিজের টি শার্ট ঠিক করলো, হড়বড়িয়ে বলল, আপনার যা বলার পরে বলবেন, এখন ঘুমাবো আমি। না, কথাটা বলেই আবার কক্ষের ভেতরে ঢুকে গেল রূপন্তী। দরজাটা আটকে দিল ঠাস করে। বিভান ভ্যাবলার ন্যায় আরো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ওই স্থানে, অতঃপর মন্ত্রমুগ্ধের ন্যায় হেঁটে গেল নিজ কক্ষে। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে পুড়ে নিল তা দুই ঠোঁটের মধ্যভাগে। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে পুড়ে দিল তা দুই ওষ্ঠের মধ্যভাগে। বুকের ভেতরটায় যেন তোলপাড় শুরু হয়েছে তার। একটু ছুঁয়ে দিতে ইচ্ছে হচ্ছে রূপন্তীকে। হাজার হলেও সে পুরুষ তো, একজন শক্তপোক্ত প্রাপ্তবয়স্ক পুরুষ। এই বয়সে নিজের প্রিয় নারীকে কিঞ্চিত অপ্রস্তুত অবস্থায় দেখেও মনের মধ্যে বাজে চিন্তা ভাবনা আসা অস্বাভাবিক কিছু নয়। সন্ধ্যা পর্যন্ত ও তো বিভানের ইচ্ছে ছিল রূপন্তীকে নিজের পাশের রুমে নিয়ে আসার, কিন্তু এখন ইচ্ছে হচ্ছে মেয়েটাকে নিজের রুমেই নিয়ে আসতে। আচ্ছা, সে কি ধীরে ধীরে আরও রূপন্তীতে আসক্ত হয়ে পড়ছে না? যে মেয়ের থেকে সে দূরে যেতে চাইছিল প্রতি ক্ষণে ক্ষণে, কি সে মেয়ে অতি নিকটে চলে যাচ্ছে না? বিভানের মন মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে উঠল কিছু সময়ের ব্যবধানেই। শত্রুর মেয়ের জন্য এত অনুভূতি কেন জন্মাবে তার হৃদয়ে? সালাম হোসেন যে তার পিতামাতার হত্যাকারী, এ কথা ভুলে গেলে চলবে না কোনোভাবেই। পরক্ষণেই বিভানের হৃদয় নাড়া দিল। সত্যি কি সালাম হোসেন তার পিতা মাতার হত্যাকারী ছিলেন, নাকি ওটা শুধুমাত্র একটা দুর্ঘটনা ছিল? বিভান চিৎকার করে উঠল। হাতের সিগারেটটা আঙ্গুলের ভাঁজে চেপে রেখেই দু হাতে মাথা চেপে ধরল সে। মৃদস্বরে চেঁচিয়ে বলল, না, ওটা কোনো দুর্ঘটনা ছিল না। সালাম হোসেনই আমার বাবা মাকে হত্যা করেছে, আমাকে এতিম নিঃস্ব করেছে। কিন্তু তাতে রূপন্তীর কি দোষ? রূপন্তী তো কিছুই করেনি, যা করার করেছে তার বাবা। সেক্ষেত্রে রূপন্তীকে মেনে নেওয়া, তাকে ভালোবাসা তো কোনো প্রতিবন্ধকতা থাকতে পারে না। বিভানের উচিত একবার নিজের অনুভূতির গুরুত্ব দেওয়া, রূপন্তীকে আপন করে নেওয়া, ওই মেয়েটাকে নিয়ে নিজের জীবনটা একটু সাজিয়ে তোলা। তবে বিভানের মন কথা মানতে চাইল না। মন মস্তিষ্কের দোটানায় জর্জরিত হয়ে পড়ল বেচারা।
মাথা চেপে বসে পড়ল নিচে। ভোরের আলো ফুটেছে, চারদিকটা সূর্যের আলোয় ভরে উঠেছে ইতিমধ্যে। বিমানের ঘুম ভাঙল মাত্রই। অবশ্য সে ঘুমিয়েছে কোথায়? সারা রাত তো রূপন্তীকে জ্বালিয়েছে সে। তারপর কিছুক্ষণ নিজের যন্ত্রণায় জ্বলতে জ্বলতে চোখ দুটো একটু লেগে এসেছিল, এই যা। বিভান কোনো রকমে হাত মুখ ধুয়ে উস্কো খুস্কো চুলেই বেরিয়ে এলো বাইরে। বসার কক্ষে পা রাখতে না রাখতেই মেজাজ বিগড়ে এলো বিচারার। সকাল সকাল ইমাদটা এসে হাজির এ বাড়িতে। বসে রয়েছে সোফায়। বিভানের চোখে মুখে থমথমে ভাব নিয়েই গিয়ে বসলো ইমাদের পাশে। কিছুটা রুক্ষ কণ্ঠে শুধালো, এত সকালে এ বাড়িতে কি করছিস তুই? রূপন্তীকে কলেজের জন্য নিতে এসেছি। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। চিবিয়ে চিবিয়ে সে বলল, কেন, ওর পা নেই? হেঁটে কলেজ অবধি যেতে পারবে না? কোলে করে নিতে হবে তোকে? ইমাদ বিব্রত হলো কিছুটা। আমতা আমতা করে জবাব দিল, না মানে ভাবলাম এই পথ দিয়েই তো যাচ্ছি, রূপন্তীকে সাথে করে নিয়ে যাই। শুধুমাত্র রূপন্তী কেন? আমিও তো এই বাড়িতেই আছি। আমাকে নিয়ে যাওয়ার কথা ভাবলি না কেন তুই? না মানে তোকেও নিতে এসেছি। এক বাড়িতে তো তোরা দুজন থাকিস, একজনকে নিতে আসলে তো দুজনকে নিতে আসা হয়। বিভান দাঁতে দাঁত চাপলো। শক্ত কণ্ঠে বলতে চাইল আরো কিছু, কিন্তু এর মধ্যেই খাবার কক্ষ থেকে ডাক পড়ল। রূপন্তী খাবার তৈরি করে ডাকছে। ইমাদও যেন সুযোগ পেল। এখানে বসে বসে বিভানের প্রশ্নের উত্তর দিতে বিরক্ত হচ্ছে সে। কোথায় এত সকালে সে ছুটে এসেছে রূপন্তীকে একটু দেখবে, তার আশেপাশে ঘুরঘুর করবে, তা না এই ছেলের পুলিশের ন্যায় জেরার পাল্লায় পড়েছে। ইমাদ উঠে দাঁড়ালো। জোরপূর্বক ওষ্ঠে একটু হাসি ফুটিয়ে তুলে বলল, খেতে ডাকছে রূপন্তী, চল খেতে যাই। কেন বাড়ি থেকে খেয়ে আসিসনি? ভোরকে গেল ইমাদ। আমতা আমতা করে বলল, না মানে ভেবেছিলাম রূপন্তীর সাথে একসাথে সকালে নাস্তা করব, তাই আর কি। ইভান কটমট করলো। ইচ্ছে হলো এখনই এই বদমাইশ ইমাদকে লাথি মেরে বাড়ি থেকে এক্ষুনি বের করে দিতে, কিন্তু ভদ্রতার খাতিরে তাও পারছে না। হাজার হলেও ছেলেটা তার ভাই, আবার বন্ধু। তার উপরে মুহূর্তটাও খাওয়ার। এমন সময়ে চরম শত্রুকেও বাড়ি থেকে বের করে দেয়া উচিত নয়। ইভান এবং ইমাদ একসাথেই খাবার কক্ষে এলো। দুজন বসলো পাশাপাশি। রূপন্তী আগে থেকেই প্রস্তুত করে রাখা খাবারের থালা এগিয়ে দিল তাদের পানে। অতঃপর নিজেও একটা থালা নিয়ে বসলো বিভান এবং ইমাদের মুখোমুখি। বিভান চুপচাপ খাওয়া শুরু করলেও ইমাদ চুপ রইতে পারল না। তার যেন দরদ উতলে উঠছে রূপন্তীর জন্য। মেয়েটার প্লেটের পানে তাকিয়ে সে বেশ চিন্তিত স্বরে বলল, ওইটুকু খাবারে তোমার পেট ভরবে? আরো সারাদিন কাজ করবে। রূপন্তী সৌজন্য সূচক হাসলো। নম্র স্বরে বলল, না না, এটুকুই ঠিক আছে। ওইটুকুতে কিভাবে ঠিক থাকে? আরো একটা রুটি নাও। ইমাদ কথাটা বলেই নিজের থালা থেকে একটা রুটি তুলে তার রূপন্তীর প্লেটের পানে বাড়িয়ে দিল। মেয়েটা চমকালো, সাথে বিরক্তও হলো বেশ। এই ইমাদ নামক লোকটা ইদানিং বেশিই করছে। দিন দিন কেমন অসহ্যকর হয়ে উঠছে। রূপন্তী মনে মনে বিরক্ত হলেও তা প্রকাশ করলো না। নিজের প্লেটটা দ্রুত সরিয়ে নিয়ে বলল, আরো রুটি আছে, প্রয়োজন হলে আমি সেখান থেকে নিয়ে নিব। আপনার প্লেটেরটা আপনি খান। ইমাদ বাড়ানো রুটিটা আবার ফিরিয়ে নিল। খাওয়া শুরু করলো আস্তে ধীরে। বিভার এতক্ষণ আর চোখে দেখছিল সবটাই। ভেতরে ভেতরে বেশ একটা দাবানল যেন টকবক করে ফুটছে, তা যেন তার চোখ দুটো দেখেই বোঝা যাচ্ছে। এমনিতেই সারা রাত নির্ঘুম, তার ওপরে সকাল সকাল এই বান্দার উৎপাত। চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে ইতিমধ্যে। বিভান খেতে খেতেই ইমাদকে উদ্দেশ্য করে বলল, তুই কখনো বিরিয়ানি খেতে খেতে তার মধ্যে এলাচ খুঁজে পেয়েছিস ইমাদ? ইমাদ চোখ মুখ কুচকালো, কণ্ঠে বিরক্তি নিয়ে বলল, খুবই বিরক্তকর একটা জিনিস। আদা দিয়ে চা খাওয়ার সময় দাঁতের মাঝে কখনো কচ করে আদার কুচি পড়েছে তোর? ইমাদ একটু সময় নিল, ভেবে বলল, আদা চা তেমন একটা খাই না, তাই ঠিক মনে পড়ছে না। কিন্তু তুই হঠাৎ এমন প্রশ্ন করছিস কেন? কারণ তোকে না আমার অনেকটা ওই বিরিয়ানির এলাচ আর আদা চায়ের আদা কুচির মতো কিউট লাগে। শুধু কিউট না, ওভার কিউট। ইমাদের মাথায় পুরো কথাটা ধরল না। বিভান এটা তার প্রশংসা করলো নাকি মজা উড়ালো? বিরিয়ানির এলাচ আর আদা চায়ের কুচি করা আদা সর্বদাই বিরক্তিকর, কিন্তু বিভান তো আবার শেষে কিউট লাগিয়ে দিয়েছে। ঠিক কি বলতে চাইছে এ ছেলে? ইমাদ কপাল কুঁচকে প্রশ্ন করলো। মানে? বিভান খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। হাত ধোয়ার জন্য যেতে যেতে বলল, মানে বোঝার বয়স এখনো হয়নি তোর। আগে বয়স হোক, তখন এমনি এমনি বুঝে যাবি। স্পেনে এখন গ্রীষ্মকাল, সূর্যটা উজ্জ্বল বেশ, সাথে আবহাওয়ার তাপমাত্রাও বেড়েছে।
এ দেশটির জলবায়ু অত্যন্ত বৈচিত্র্যময় এবং বিভিন্ন অঞ্চল ভেদে এর বৈচিত্র্যতা পরিলক্ষিত। সে অনুযায়ী তাদের শ্বাস পোশাকও। এলিনার জন্ম স্পেনেই এবং তার বেড়ে ওঠাও এখানেই, সুতরাং তার শ্বাস পোশাক, চাল চলন, আচার আচরণ সব কিছুই এ দেশের নিয়মে। গ্রীষ্মকালীন এ আবহাওয়ায় এলিনা আজ শরীরে জড়িয়েছে একটা হাতাকাটা টি শার্ট এবং ঢোলাঢালা প্যান্ট। ফর্সা মুখশ্রীতে কৃত্রিম কোনো প্রসাধনীর ছোঁয়া নেই। সিল্কি হালকা সোনালী বর্ণের চুলগুলো ছড়িয়ে রয়েছে পিঠ জুড়ে। এলিনার এই সাজ পোশাকেই কলেজে ঢুকলো। এদিক ওদিক চোখ বুলিয়ে এগিয়ে গেল জ্যাক, ইমাদ, দোলা, বিভান, রূপন্তীর পানে। ওষ্ঠে হাসি ফুটিয়ে ইংরেজি বাক্যে বলল, আজ আমাকে রেখেই আড্ডায় বসে গেছো? এলিনার উপস্থিতি টের পেয়ে তার পানে ফিরে তাকালো সকলে। অমনি জ্যাক থমকে গেল, যেন হৃদস্পন্দন বেড়ে গেল তার। মেয়েটাকে আজ যেন অস্বাভাবিক সুন্দর লাগছে, কেমন প্রকৃতির সাথে মিশে গেছে এলিনার রূপ। জ্যাক এই মেয়েটাকে পছন্দ করে বেশ আগে থেকেই, কিন্তু তা প্রকাশ করতে পারছে না। হাজার হলেও সে বিভান ইয়াফির বন্ধু। বেশ অনেকগুলো দিন ধরে তারা আছে একে অপরের সাথে। সেই সুবাদে বিভানের বাতাস কিছুটা হলেও লেগেছে জ্যাকের শরীরে। এদের বুক ফাটে, তবুও মুখ ফাটে না। রূপন্তী কিছু সরে বসতে বসতে দিল এলিনাকে। ফলস্বরূপ তার অন্য পাশে থাকা দোলাকেও কিছুটা সরে গিয়ে বসতে হলো ইমাদের সাথে ছুঁই ছুঁই হয়ে। মেয়েটা হাঁসফাঁস করে উঠল। হৃদস্পন্দন পূর্বের তুলনায় গাঢ় হলো তার। একে তো পুরুষ মানুষের পাশ ঘেঁষে বসেছে, তার ওপর আবার প্রিয় পুরুষ। লজ্জা, সংকোচ, সংশয়ে মিশ্র এক অনুভূতিতে নাজুক হয়ে পড়েছে মেয়েটার ছোট্ট হৃদয়। এখানে বসেও থাকতে অস্বস্তি হচ্ছে, আবার উঠে যেতেও ইচ্ছে হচ্ছে না। কতদিন পর, কত শত চেষ্টার পর সে অবশেষে এই ছেলেটার একটু সান্নিধ্য পেয়েছে। এই কলেজে ভর্তি হওয়ার পর প্রথম দিন সেও র্যাগ এর কবলে পড়েছিল। সেদিন কেউ তাকে সাহায্যার্থে এগিয়ে না আসলেও ইমাদ এসেছিল। এই ছেলেটাই তাকে বাঁচিয়েছিল। সেখান থেকে ইমাদের প্রতি ভালো লাগার সৃষ্টি হয়। তারপর ধীরে ধীরে সে ভালো লাগার ঘনীভূত হয়, মেয়েটার হৃদয়ের একটা প্রখর অনুভূতির সৃষ্টি করেছে। দোলা অনেকবার চেষ্টা করেছে ইমাদের কাছাকাছি আসার, তার দিকে ছেলেটাকে আকর্ষিত করার, কিন্তু বরাবরই সে ব্যর্থ। শেষে এই রূপন্তীর মাধ্যমে একটু কাছাকাছি আসতে পেরেছে ইমাদের। দোলার ভাবনার মধ্যেই ইমাদ নিচে থেকেই তার পাশ থেকে কিঞ্চিত দূরে সরে গেল। হয়তো সে স্বাচ্ছন্দ্য বোধ করছে না এই মেয়েটার পাশে, অথচ এই ছেলেটাই সকাল বিকাল রূপন্তীর পিছু পিছু ঘোরে, নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে ছেঁচড়ামো করে। এটাই বোধহয় ভালোবাসা আর ভালো না বাসার পার্থক্য। ভালোবাসলে সে নারীর জন্য নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে ছেঁচড়া হওয়াও যায়, আর ভালো না বাসলে যে সে নারীর স্পর্শ তো দূরে থাক, শরীরের গন্ধও সহ্য হয় না। ভালোবাসলে সে নারীর জন্য নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে ছেঁচড়াও হওয়া যায়, আর ভালো না বাসলে সে নারীর স্পর্শ তো দূরে থাক, শরীরের গন্ধ অসহ্য লাগে। ক্লাস শেষে লাইব্রেরিতে এসে বসলো বিভান, জ্যাক, দোলা এবং এলিনা। শুধু বসলো না রূপন্তী এবং ইমাদ। রূপন্তী সে তো এখানে এসে নিজের কাজে নেমে পড়েছে, আর ইমাদ তার পিছু পিছু ছুটছে। মেয়েটা কোনো টেবিলের কাছে পৌঁছানোর পূর্বেই ইমাদ সে টেবিলের বই এনে গুছিয়ে রাখছে, অর্থাৎ সে সাহায্য করছে রূপন্তীকে। মেয়েটা হাসলো, নম্র কণ্ঠে বলল, আপনাকে কষ্ট করতে হবে না, আমি একা একাই করতে পারবো। আরে কষ্ট কিসের, তুমিও করছো, আমি একটু সাহায্য করছি, এতে আরও তোমার কাজ তাড়াতাড়ি শেষ হবে। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হলো, চোখ দুটো জ্বলে উঠল তার। দোলাও যেন ব্যাপারটা খুব সহজে গ্রহণ করছে তেমন নয়। কেমন একটা হিংসাত্মক মনোভাব জেগে উঠল মেয়েটার হৃদয়ে। তবে সে সামলালো নিজেকে, নিজের মনকে সান্ত্বনা দিয়ে বলল, হয়তো বন্ধু বলে সাহায্য করেছে। দোলা নিজেকে সামলে নিলেও বিভান সহ্য করতে পারল না। বসা থেকে উঠে পড়ল সে। এগিয়ে গিয়ে বইয়ের তাক থেকে প্রায় 10টার মতো বই টেনে বের করে এনে বসলো একখানা খালি টেবিলে। প্রতিটি বই একবার করে উল্টে পাল্টে দেখে 5 মিনিটের মাথায় সে ডাকলো ইমাদকে। গলা উঁচিয়ে বলল, এদিকে আয় ইমাদ। ইমাদ এগিয়ে এসে দাঁড়ালো বিভানের টেবিলের পাশে, ভ্রুকুচকে শুধালো, কি হয়েছে? এই বইগুলো গুছিয়ে রাখ। কেন, তুই রাখতে পারিস না? আমি কেন রাখবো? আমি কি বলেছি রূপন্তীকে সাহায্য করব? তুই বলেছিস, তুই কর। ইমাদ কটমট করে তাকালো বিভানের পানে, বইগুলো হাতে তুলে নিয়ে পা বাড়ালো তাকের পানে। বিভানও উঠে দাঁড়ালো, কলিজা জ্বলছে তার। না, এভাবে আর চলতে দেয়া যায় না। এখন যা করার তাকেই করতে হবে। রোজ রোজ এই যন্ত্রণা নিয়ে টেকা যায় না।
শত্রুতা, আক্রোশ, ক্ষোভ যা আছে সব সালাম হোসেনের ওপরে। তার মেয়ের সাথে তো আর সে শত্রুতার সম্পর্ক নয়। শত্রুতা, আক্রোশ, ক্ষোভ যা আছে সব সালাম হোসেনের ওপরে। তার মেয়ের সাথে তো আর সে শত্রুতার কোনো সম্পর্ক নেই। তাহলে বিভান কেন সে শত্রুতার জের ধরে নিজেকে কষ্ট দিবে? এবার থেকে আর সে কষ্ট পাবে না, আর নিজের মনের কথাও লুকিয়ে রাখবে না। এবার সে নিজের ভালোবাসার কথা প্রকাশ করবে। রূপন্তীর ব্যাপারে আর এক চুলো ছাড় দিবে না কাউকে। রাত্রি কিছুটা বেড়েছে, চারদিকটা গাঢ় কৃষ্ণাভ আধারে ছেয়ে গেছে ইতিমধ্যে। বিভান রাত্রির এই ক্ষণে অস্থির ভঙ্গিতে পায়চারি করছে নিজ কক্ষের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত, আর তার পিছু পিছু আছে টাইগার। বিভান এক পা সম্মুখে দিচ্ছে তো টাইগার ও লেজ নাড়াতে নাড়াতে এক পা এগিয়ে যাচ্ছে। সেও রীতিমতো পায়চারি করছে বিভানের পিছু পিছু। বিরক্ত হলো ছেলেটা, কপাল কুঁচকে বলল, জ্বালাস না তো টাইগার, চুপচাপ দাঁড়িয়ে থাক এক জায়গায়। টাইগার আদেশ মানল, চুপচাপ দাঁড়িয়ে পড়ল এক স্থানে। বিভান আবার পায়চারি শুরু করলো। মাথায় এখন তার গাঢ় চিন্তা। রূপন্তীর সম্মুখে নিজের মনের কথা প্রকাশ করার সিদ্ধান্ত তো সে নিয়েই নিয়েছে, কিন্তু কিভাবে সে করবে তা ভেবে পাচ্ছে না। এমনি ছোটবেলা থেকেই সে একটু গম্ভীর চাপা স্বভাবের। নিজের ভেতরকার অনুভূতিগুলো সে কারো সম্মুখে প্রকাশ করতে পারে না। কেমন ইতস্তত লাগে। নিজের সমস্যার কথাই সে কারো সম্মুখে প্রকাশ করতে দ্বিধাদ্বন্দ্বে ভোগে। আর যদি তা হয় তার ভালোবাসার কথা, তাহলে তো হয়েইছে। ওইদিকে ইমাত্রাও বাড়াবাড়ি করছে প্রচুর। নিজের মনের কথা না জানিয়েও উপায় নেই। এভাবে চুপ করে থাকলে একদিন দেখা যাবে ইমাদ রূপন্তীকে পটিয়ে নিয়ে চলে গেছে। তখন তার আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। বিভান আরো কিছুটা সময় নিল। হুট করেই ওষ্ঠে হাসি ফুটে উঠল তার। দ্রুত একটা বড় কাগজ এবং কলম নিয়ে বসে পড়ল সে। কাগজে খসখস ধ্বনি তুলে ব্যস্ত হাতে লিখল কিছু, অতঃপর ছুটে গেল রূপন্তীর কক্ষের সম্মুখে। ব্যস্ত হাতে কক্ষের দরজায় সে লাগালো কাগজটা, তারপর আবার ছুটে এলো নিজ কক্ষে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।